আমি আগেই কথা দিয়েছিলাম যে আমি আমার ক্লাস মাঝে মধ্যেই ইউটিউবে আপলোড করতে থাকবো। তো সেই জন্য আমার মনে হয় বায়োমলিকিউলস চ্যাপ্টারটা নিয়ে সবারই একটু ডিফিকাল্টি রয়েছে। তো বায়োমলিকিউলস চ্যাপ্টারের একটা টপিক এনজাইম মানে উৎসেচক, সেইটার ওপর আমার একটি ক্লাস, যেটা আমি আমাদের যে ইনস্টিটিউট রয়েছে সেখানে নিয়েছিলাম, সেই ক্লাসটাকে আমি সবার জন্য, তোদের জন্য আপলোড করে দিলাম ইউটিউবে। পরের বছর এক্সপেক্ট করতে পারিস 2 থেকে 3টে প্রশ্ন। এই যে একটা 1 ঘন্টা 12-17 মিনিটের ক্লাস রয়েছে, তার মধ্যে থেকেই 2 থেকে 3টে প্রশ্ন আসবে, অর্থাৎ 8 থেকে 12 নম্বর এই 1 ঘন্টা 10 মিনিট তোরা যদি দেখিস, তাহলে তোদের সিকিওর হয়ে যাবেই। আর আর হ্যাঁ, অবশ্যই দেখ, আমি বলবো ধৈর্য নিয়ে দেখ। যদি স্পিড বাড়াতে মনে হয় তাহলে 1.5x দেখ, তবে পুরোটা দেখ। বুঝতে পারবি যে বায়োলজি অতটাও বোরিং নয়, এটাই বলার। আর দেখতে থাক। আর এটা তো অলরেডি তোরা জানিস যে নিট 2022-এর কোর্স তো আমাদের চলছে। তো যারা এখনও ভর্তি হতে চাস তারা যোগাযোগ করতে পারিস, নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশান বক্সে। আর আরেকটা বড় কথা হলো, অনেকেই 2023-এর ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করছিল। তো 2023-এর নিটের কোর্সটা আমরা জানুয়ারি থেকে লঞ্চ করতে চলেছি, প্রথম ব্যাচ যেটা, সেটা জানুয়ারি থেকে লঞ্চ করব। তো তার রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, তুই চাইলে করতে পারিস। তোর নাম এবং ফোন নাম্বার, ডেসক্রিপশান বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারিস রেজিস্টার করিয়ে রাখার জন্য। যখন কোর্সটা শুরু হবে আমরা তোর সাথে যোগাযোগ করে নেব। আর 2022-এর কোর্স তো চলছেই, তাই সরাসরি ফোন করে নিতে পারিস, ফোন নাম্বার দেওয়া থাকবে। তবে যাই হোক, ইনস্টিটিউটে কেউ ভর্তি হতে পারে, না হতে পারে, সেটা তাদের ব্যাপার। তবে আপাতত এই ক্লাসটা দেখতে থাকিস, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ। এবং আমি মাঝে মাঝেই যেরকম বলেছিলাম, আমার কিছু স্পেশাল ক্লাস যেগুলো যেগুলো আমার খুব পছন্দের ক্লাস, সেই রকম এবং যেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো আমি আপলোড করতে থাকবো। আজকের ক্লাসটা সেরকমই 1 ঘন্টা 15 মিনিট এর যে ক্লাসটা, আমি কথা দিতে পারি সেই টাইমটা তোদের ওয়েস্ট হবে না। শুধু যদি মনে হয় তোদের জানা জিনিস সব কিছু, তাহলে স্পিড বাড়িয়ে দেখতে পারিস, তবে অবশ্যই পুরোটা দেখিস। চল। অ্যাকচুয়ালি আমাদের বডিতে প্রত্যেক সময়, রাত দিন 7 দিন প্রচুর রিয়াকশনস হচ্ছে, বডির মধ্যে প্রচুর রিয়াকশনস হয় সব সময়। এবং সেই রিয়াকশনগুলো হচ্ছে বলেই তুই বেঁচে আছিস। তার মানে তোর বডিতে প্রত্যেক সেকেন্ডে লাখ লাখ এইরকম কেমিক্যাল রিয়াকশন চলছে, যেখানে একটা কিছু থেকে একটা নতুন কিছু তৈরি হচ্ছে। তো জেনারেলি যেটা থেকে তৈরি হয় তাকে আমরা বলি সাবস্ট্রেট, আর যেটা তৈরি হয় সেইটাকে আমরা বলি প্রোডাক্ট। তো অ্যাকচুয়ালি তোর বডিতে সব সময় এরকম কোনো না কোনো সাবস্ট্রেট থেকে কোনো না কোনো প্রোডাক্ট তৈরি হয়েই যাচ্ছে। এখন এই যে তোর বডিতে রিয়াকশন চলছে, সেই রিয়াকশনগুলোর একটা স্পিড রয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা রিয়াকশনের একটা করে স্পিড রয়েছে। এবং অ্যাকচুয়ালি তোর বডিতে যে রিয়াকশনগুলো চলছে, সেই রিয়াকশনের স্পিডগুলো বেশ ভালো। কেন এই রিয়াকশনের স্পিডগুলো বেশ ভালো? তার কারণ কেউ একজন রয়েছে যে প্রত্যেকটা আমাদের বডির রিয়াকশনকে ক্যাটালাইজড করে, মানে অনুঘটকের মতো কাজ করে, বা ক্যাটালিস্ট হিসাবে কাজ করে, এরকম একজন রয়েছে। তো আমাদের বডিতে যত রিয়াকশন চলছে, প্রত্যেক রিয়াকশনে এরকম করে একজন ক্যাটালিস্ট আছে, যে রিয়াকশনের স্পিডটাকে বাড়িয়ে দিচ্ছে, হয়তো কোথাও কোথাও কমিয়েও দিচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাড়িয়ে দিচ্ছে। এবং তোরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছিস যে ক্যাটালিস্ট মানে কি বা অনুঘটক মানে কি। যে রিয়াকশনের স্পিডকে বা রিয়াকশনের গতিবেগকে চেঞ্জ করে দেয়, the substance that changes the reaction speed but remain unchanged after the reaction, মানে তার কোনো পরিবর্তন হয় না রিয়াকশনের পরে, কিন্তু সে রিয়াকশনের স্পিডটাকে চেঞ্জ করে দেয়। তো সেই জিনিসটাকে আমরা বলি ক্যাটালিস্ট বা অনুঘটক। তো আমাদের বডিতে যত এরকম রিয়াকশন চলছে, সেই প্রত্যেকটা রিয়াকশনে এরকম কোনো না কোনো একটা অনুঘটক রয়েছে।
এখন অনুঘটকের ইংরাজি হলো ক্যাটালিস্ট। এখন যেহেতু এই ক্যাটালিস্ট গুলো আমাদের বডিতে রয়েছে, আমাদের শরীরে রয়েছে, তাই এই ক্যাটালিস্ট গুলোকে আমরা বলি বায়ো ক্যাটালিস্ট, যেহেতু আমাদের শরীরে রয়েছে। তার মানে আমাদের শরীরে যত রিয়াকশন চলছে, প্রত্যেকটা রিয়াকশন ইজ কন্ট্রোলড আন্ডার আ বায়ো ক্যাটালিস্ট। আর এই বায়ো ক্যাটালিস্টকেই আমরা বলে থাকি এনজাইম, যার বাংলা উৎসেচক। সো এনজাইম হলো বায়ো ক্যাটালিস্ট, যেটা আমাদের বডির যত রিয়াকশন হচ্ছে প্রত্যেকটা রিয়াকশনকে কন্ট্রোল করছে। কিন্তু আমি আবারও বলে দিচ্ছি ফার্দার বলার আগে, এনজাইম হলো ক্যাটালিস্ট। তার মানে ও সাবস্ট্রেট থেকে এই যে প্রোডাক্ট তৈরি হচ্ছে, এই রিয়াকশনের স্পিডটাকেও বাড়াচ্ছে বা কোথাও কোথাও কমাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই বাড়াচ্ছে, কিন্তু নিজে কিন্তু রিয়াকশনের পরে আনচেঞ্জ থাকছে। তার মানে অ্যাকচুয়ালি আমি রিয়াকশনটাকে এইরকম ভাবে লিখতে পারি যে অ্যাকচুয়ালি সাবস্ট্রেট এর সঙ্গে এনজাইম রয়েছে রিয়াকশনটার মধ্যে, কিন্তু এইখান থেকে তৈরি হচ্ছে প্রোডাক্ট, কিন্তু এনজাইমটা কিন্তু আনচেঞ্জ থেকে যাচ্ছে, এনজাইমটার কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র সাবস্ট্রেটটা থেকে চেঞ্জ হয়ে প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে এনজাইমের কাজ কি? এনজাইমের কাজ হলো বায়ো ক্যাটালিস্ট হিসাবে কাজ করা, যে রিয়াকশনের স্পিডকে অল্টার করে বাট নিজে আনচেঞ্জ থাকে। এখন কথা হলো, এই যে এনজাইম বলছি সেটা বায়ো ক্যাটালিস্ট তো বুঝলাম, কিন্তু জিনিসটা কি? কি জিনিসটা আসলে কি? আমাদের বডিতে মেইনলি 4 ধরনের জিনিস পাওয়া যায়। একটা হলো কার্বোহাইড্রেট, একটা হলো প্রোটিন, একটা হলো লিপিড, আর একটা হলো নিউক্লিক অ্যাসিড। আমাদের বডি মেইনলি এই 4টে জিনিস দিয়েই তৈরি হয়। একটা হলো কার্বোহাইড্রেট বা শর্করা, একটা হলো প্রোটিন, একটা হলো লিপিড মানে ফ্যাট, আর আরেকটা হলো নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ আরএনএ। তার মানে এনজাইমও বেসিক্যালি এই 4 জনের মধ্যে কেউ একটা। তো এনজাইম হলো বেসিক্যালি প্রোটিন। এনজাইম হলো বেসিক্যালি প্রোটিন, যদিও ব্যতিক্রম কিছু আছে। মানে এমন একটা দুটো এনজাইম রয়েছে যেগুলো প্রোটিন নয়, যেগুলোর মধ্যে কোনো প্রোটিন নেই। এই রকম একটি এনজাইমের নাম হলো রাইবোজাইম। রাইবোজাইম কি? রাইবোজাইমও একটা এনজাইম মানে উৎসেচক। রাইবোজাইমও বায়ো ক্যাটালিস্টের মতো কাজ করে, কিন্তু রাইবোজাইমের মধ্যে 1%ও প্রোটিন নেই। রাইবোজাইম পুরোটাই একটা অন্য জিনিস। তাহলে কথা হলো, রাইবোজাইম যদি প্রোটিন না হয় তাহলে রাইবোজাইম কি? রাইবোজাইম হলো আরএনএ। আরএনএ মানে নিউক্লিক অ্যাসিড। আমি আবারও বলে দিচ্ছি, এই ধারণা নিশ্চয়ই তোদের ক্লিয়ার নেই, যে আমাদের বডিতে 4টি জিনিস দিয়ে আমাদের বডি তৈরি হয়: শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আর নিউক্লিক অ্যাসিড। এনজাইম মেইনলি প্রোটিন হয়, ব্যতিক্রম রাইবোজাইম, যে অ্যাকচুয়ালি প্রোটিন নয়, যে হচ্ছে আরএনএ। তাহলে এইটা হচ্ছে এনজাইমের ব্যাপারে একদম ইনিশিয়াল একটা কথা। এখন এই যে এনজাইমরা রয়েছে যারা রিয়াকশনকে কন্ট্রোল করে, রিয়াকশনের স্পিড বাড়ায়, হ্যানা ত্যানা অনেক কিছু করে, এই এনজাইমগুলো বেসিক্যালি এনজাইমগুলো কাজ করার জন্য, এই যে আমাদের শরীরে এনজাইমগুলো কাজ করছে, কেন কাজ করছে? কারণ তোর বডি টেম্পারেচার 30 থেকে, মানে তোর বডি টেম্পারেচার অ্যাকচুয়ালি 37 ডিগ্রি মতো, 37 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটে বলছি না। তোর বডি টেম্পারেচার অ্যাকচুয়ালি মোটামুটি 37 ডিগ্রি সেলসিয়াসের মতো। তো অ্যাকচুয়ালি সমস্ত এনজাইম যে আমাদের পৃথিবীতে রয়েছে তাদের মধ্যে 95%-এরও বেশি এনজাইম একটা নির্দিষ্ট টেম্পারেচার এবং পিএইচেই কাজ করতে পারে। অর্থাৎ আমি যদি তোকে বলি যে এনজাইম যে কাজ করবে, মানে এনজাইম যে একটা রিয়াকশনকে কন্ট্রোল করবে, সেই এনজাইমের অ্যাকশন মানে সে কতটা ভালো কাজ করবে, কতটা স্পিড বাড়াবে, এনজাইমের যে কার্যক্ষমতা, এনজাইমের যে ওয়ার্ক এফিসিয়েন্সি, সেইটা দুটো ফ্যাক্টরের উপর মেইনলি নির্ভর করে।
ইট মে ডিপেন্ডস অন মেনি ফ্যাক্টরস, বাট মেইনলি দেয়ার আর টু ফ্যাক্টরস যার ওপর এনজাইমের অ্যাকশন গুলো ডিপেন্ড করে। তার মধ্যে একটা হলো টেম্পারেচার, আর আরেকটা হলো পিএইচ। তোরা নিশ্চয়ই জানিস, জীবন থেকেও জানিস, জীবন দিয়েও জানিস যে কোনো কিছুই বেশি ভালো নয়, আবার কোনো কিছুই কম ভালো নয়। অনেক এক্সাম্পল দিতে পারি, দেয়ার আর মেনি এক্সাম্পল। যেরকম আজকে ধর তোরা ফোন ব্যবহার করিস, তো আজকে তুই যদি দিনে ধর 24 ঘন্টার মধ্যে যতক্ষণ জেগে থাকিস 16 ঘন্টায় তুই যদি ফোন ব্যবহার করিস, তাহলে তোর রেজাল্ট খারাপ হবে। আবার তোর মা বাবা যদি বলে ফোনটা নিয়ে নেয়, ফোনটা নিয়ে নিয়ে বলে যে আর 1 মিনিটের জন্য তোকে ফোনটা দেবো না, তাহলেও তোর রেজাল্ট খারাপ হবে, কারণ জোর করে কিছু হয় না। তো দুটো এক্সট্রিমই কখনো ভালো নয়, ভালো সবসময় মাঝামাঝি, যেখানে তুই নিজে বুঝবি যে কখন ফোন তোকে দেখতে হবে, কখন দেখতে হবে না। এনজাইমের ক্ষেত্রেও তাই, তুই যদি টেম্পারেচার বাড়াতেই থাকিস তাহলে এনজাইম আর কাজ করতে পারবে না, আবার টেম্পারেচার যদি কমাতে থাকিস তাহলেও এনজাইম কাজ করতে পারবে না। একই কথা ইজ ট্রু ফর অলসো ফর পিএইচ। পিএইচ তুই যদি বাড়াস তাহলেও কাজ করবে না, পিএইচ যদি কমাস তাহলেও কাজ করবে না। তাহলে আমি যদি একটা গ্রাফ আঁকি, যার এই দিকে আমি রাখলাম টেম্পারেচার, আর এই দিকে আমি রাখলাম এনজাইমের কার্যক্ষমতা, এনজাইম কত ভালো কাজ করছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এনজাইম সব থেকে ভালো কাজ করছে মাঝামাঝি একটা টেম্পারেচার রেঞ্জে। মানে এই টেম্পারেচার রেঞ্জটা মোটামুটি 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, এই রেঞ্জের মধ্যে এনজাইম সব থেকে ভালো কাজ করে। মানে এনজাইমের কাজ করার পয়েন্টটা এই জায়গাতে থাকে। তুই এই পয়েন্ট থেকে যত ডান দিকে যাবি এনজাইমের কাজ করার ক্ষমতা কমতে থাকবে, আবার যত বাঁ দিকে যাবি তত এনজাইমের কাজ করার ক্ষমতা কমতে থাকবে। একইভাবে আমি যদি এইটার একটা পিএইচ এরও গ্রাফ আঁকি, আর এইদিকে আমি এনজাইমের অ্যাকশন লিখি, তাহলে এই গ্রাফটাও একই রকম হবে। যেখানে ওই মোটামুটি যেখানে 7 পিএইচ রয়েছে, 7 থেকে 8-এর মধ্যে, 7 থেকে 8-এর মধ্যে যেখানে পিএইচ রয়েছে, সেখানেই এনজাইম সব থেকে ভালো কাজ করে। তুই যদি তার থেকে পিএইচ কমাতে থাকিস, মানে অ্যাসিডিক মিডিয়ামটা বাড়াতে থাকিস, তাহলেও এনজাইম কাজ করতে পারবে না। আবার তুই যদি ডান দিকে যাস, অ্যালকালি মিডিয়াম বাড়াতে থাকিস, তাহলেও এনজাইমটা কাজ করতে পারবে না। তার মানে এনজাইমের অ্যাকশনের গ্রাফটা অনেকটা এই রকম। এই গ্রাফটাকে আমরা বলি বেল শেপেড কার্ভ। এবং আমরা কি বলবো, যে এনজাইম সব থেকে ভালো কাজ করে, এনজাইম ইজ বেস্ট অ্যাট অ্যান অপটিমাল টেম্পারেচার অ্যান্ড পিএইচ। একটা অপটিমাল টেম্পারেচারে অ্যান্ড অপটিমাল একটা পিএইচেই এনজাইম সব থেকে ভালো কাজ করে। তার বেশি গেলেও কাজ করে না, তার কম গেলেও এনজাইম কাজ করে না। এবার এই যে এনজাইমের কথা বললাম, এই এনজাইম কি করছে, এনজাইম অ্যাকচুয়ালি রিঅ্যাকশন স্পিডটাকে বাড়িয়ে দিচ্ছে, রিঅ্যাকশনের গতিবেগটা বাড়িয়ে দিচ্ছে। মানে আগে যদি সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট তৈরি হতে 1 ঘন্টা সময় লাগতো, তাহলে সেইখানে আমি যদি একটা এনজাইমকে ঢুকিয়ে দিই তাহলে হয়তো 15 মিনিট সময় লাগছে। এখন এটা কেন, মানে এনজাইম কি এমন করছে যার জন্য স্পিডটা বেড়ে গেল? এইটা বুঝতে হলে তোকে যেটা বুঝতে হবে, যে ধর তুই ঘুমাচ্ছিস, সকালবেলা বা রাত্রিবেলা, যখনই হোক ঘুমাচ্ছিস, ধর তুই ঘুমাচ্ছিস, তোকে আমি ঘুম থেকে এরম ভাবে ডেকে তুললাম, তুলেই যেই তুই চোখটা খুললি, আমি তোকে বললাম 10টা ফিজিক্সের অঙ্ক আছে, এক্ষুনি কর। তুই কোনোদিন করতে পারবি না যদি না তুই মানুষ না হোস। মানুষ হলে তো করতে পারবি না। চোখ খুললো, তুই ঘুমাচ্ছিস, চোখ খুলে বলে 10টা ফিজিক্সের অঙ্ক করে দে, তুই পারবি না। তো অ্যাকচুয়ালি তুই আগে উঠবি, হাত মুখ ধুবি, ফ্রেশ হবি, চা কফি খাবি,
তারপরে পড়তে বসবি। এবার এটা ভ্যারি করবে, কেউ হয়তো চা কফি খাবে না, তার আগেই পড়তে বসবে, কেউ আবার হয়তো চা কফি খাবে তারপরে ইউটিউব ফেসবুক দেখবে 1 ঘন্টা ধরে, তারপরে পড়তে বসবে, মানে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। কিন্তু যাই হয়ে যাক না কেন, তুই ঘুমাচ্ছিলিস, তোকে তুলে আমি যদি বলি 10টা অঙ্ক করে দে, তুই কোনোদিন করতে পারবি না, সেটা তুই যেই হোস না কেন। অর্থাৎ আমাকে যদি কিছু একটা করতে হয়, আমাকে যদি, আমি একটা কোথাও রয়েছি, আমি আমি ধর সাবস্ট্রেট, তো আমাকে যদি একটা প্রোডাক্ট বানাতে হয়, আমাকে যদি একটা অঙ্ক করতে হয়, তাহলে সবার আগে আমাকে অ্যাক্টিভ হতে হবে। আমি ঘুমাচ্ছিলাম, আমাকে বলছে 10টা অঙ্ক করে দে, পারবো না। আগে আমাকে অ্যাক্টিভ হতে হবে, আগে আমাকে ফ্রেশ হতে হবে, আমি 1 কাপ কফি খাবো, তারপরে আমি পড়তে বসবো। একই কথা সত্যি এই রিয়াকশনের ক্ষেত্রেও। এই যে ধর সাবস্ট্রেট রয়েছে, এই সাবস্ট্রেট থেকে ধর প্রোডাক্ট তৈরি হবে, কিন্তু এই সাবস্ট্রেট থেকে প্রোডাক্টটা এরকম ডাইরেক্টলি তৈরি হয় না। কারণ সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট তৈরি করতে হলে তোকে আগে সাবস্ট্রেটের ঘুম ভাঙাতে হবে, আগে সাবস্ট্রেটকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে সাবস্ট্রেটকে তোকে আগে অ্যাক্টিভ করে সাবস্ট্রেটের আগে অ্যাক্টিভ স্টেটে তোকে নিয়ে যেতে হবে। সাবস্ট্রেট অ্যাক্টিভ হলো, তার মানে এইটা হলো সাবস্ট্রেটের অ্যাক্টিভ স্টেট। এইবার এই অ্যাক্টিভ স্টেট থেকে প্রোডাক্ট তৈরি হবে। তাহলে এইটা হচ্ছে রাস্তা। তার মানে তুই দেখতেই পাচ্ছিস প্রোডাক্ট, সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট তৈরি হওয়ার জন্য একদম ফাট করে হচ্ছে না, সময় লাগছে। কেন সময় লাগছে? কারণ আমাকে সাবস্ট্রেটকে অ্যাক্টিভ করতে হচ্ছে, আর সাবস্ট্রেটকে অ্যাক্টিভ করার জন্য আমাকে একটা এনার্জি দিতে হচ্ছে, আর এইটা হলো সেই এনার্জি, যে এনার্জিটা আমি দিচ্ছি এবং তারপরে সাবস্ট্রেট অ্যাক্টিভ হচ্ছে। এই এনার্জিটা, এটাকে আমরা বলি অ্যাক্টিভেশন এনার্জি। নামের মধ্যেই বুঝতে পারছিস যে অ্যাক্টিভ করার জন্য যে এনার্জিটা লাগে, সাবস্ট্রেটকে অ্যাক্টিভ করার জন্য যে এনার্জিটা লাগে, তাকে আমরা বলি অ্যাক্টিভেশন এনার্জি। এখন এই অ্যাক্টিভেশন এনার্জিটা তুই দেওয়ার পরে সাবস্ট্রেট অ্যাক্টিভ হচ্ছে, তারপরে প্রোডাক্ট তৈরি হচ্ছে। তার মানে বুঝতেই পাচ্ছিস যে সাবস্ট্রেটের অ্যাক্টিভেশন এনার্জি যত বেশি, তার প্রোডাক্ট তৈরি করতে তত বেশি সময় লাগবে। একই উদাহরণ দিয়ে বলি, ধর দুটো ছেলে ঘুমাচ্ছে, একটা ছেলেকে, দুজনকেই আমি ঘুম থেকে বললাম যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে 10টা অঙ্ক কর। একটা ছেলে ঘুম থেকে উঠলো, উঠে দাঁত মুখটা মানে ব্রাশ করলো, মুখ চোখ ধুলো, অঙ্ক করতে বসে গেল। আর আরেকটা ছেলে ঘুম থেকে উঠে প্রথমে বিছানাতে 15 মিনিট বসে রইলো, তারপরে বাথরুমে গিয়ে 15 মিনিট বসে রইলো, তারপরে দাঁত ব্রাশ করলো, তারপরে পেপার পড়লো, তারপরে ইউটিউব দেখলো, তারপরে ওর মনে হলো যে হ্যাঁ এইবার আমি অ্যাক্টিভ হয়েছি, এইবার পড়তে পারি। তার মানে দ্বিতীয় জনের অ্যাক্টিভেশন এনার্জি বা অ্যাক্টিভ হওয়ার জন্য যে এনার্জি দরকার, সেটা অনেকটা বেশি, এবং সেই জন্য অঙ্ক করতে কিন্তু অনেক পরে বসছে ও। তার মানে যার অ্যাক্টিভেশন এনার্জি যত বেশি, সেই রিয়াকশন তত স্লো। এতদূর বোঝা গেল তো, নাকি বোঝা গেল না? তার মানে এই লাইনটা আমি লিখে দিচ্ছি যে অ্যাক্টিভেশন এনার্জি অ্যাকচুয়ালি যত বেশি, তত রিয়াকশনটা স্লো হতে। তাহলে এনজাইম কি করছে? তোরা যদি একটুও ক্লাসটা মন দিয়ে শুনে থাকিস, তাহলে তোরা নিজেরাই বুঝতে পারবি যে এনজাইমের বেসিক্যালি কাজটা হচ্ছে, এনজাইম যায় এবং গিয়ে ও সাবস্ট্রেটের যে অ্যাক্টিভেশন এনার্জিটা রয়েছে সেইটাকে কমিয়ে দেয়। আগে ওর 10 ঘন্টা সময় লাগতো রেডি হতে, এনজাইম গেল, এনজাইম গিয়ে ওকে একটা বুস্ট দিল। মানে কিরকম ব্যাপারটা? ধর তুই ঘুমাচ্ছিলিস, ঘুম থেকে উঠেছিস, তোর বাবা তোকে বললো যে তুই যদি নেক্সট আধ ঘন্টার মধ্যে 10টা, ধর তুই হচ্ছে সেই দ্বিতীয় ছেলেটা যে ঘুম থেকে উঠে 15 মিনিট বিছানায় বসে থাকে, তারপরে বাথরুমে গিয়ে আধ ঘন্টা বসে থাকে, তারপরে 20 মিনিট ধরে ব্রাশ করে, তারপরে পেপার দেখে, তারপরে ইউটিউব দেখে, তারপরে সে অ্যাক্টিভ হয়। তুই হচ্ছিস সেই ছেলেটা।
তো তোর বাবা তো ঘুম থেকে উঠলো, ঘুম থেকে তুলে বললো যে দেখ তুই যদি পরের 20 মিনিটের মধ্যে এই 10টা প্রশ্ন করে ফেলতে পারিস তাহলে আমি তোকে একটা বাইক কিনে দেবো। তুই 20 মিনিট কি, তুই আর বাথরুমেও যাবি না, তুই আর ব্রাশও করবি না, তুই চোখটা খুলেই হয়তো করতে শুরু করে দিবি। তার মানে তোর বাবা তোকে বুস্ট করলো, তোর বাবা তোর অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দিল, তোর বাবা আগে থেকে তোকে একটা বুস্ট দিয়ে দিল। এনজাইম এটাই করে, অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দেয়, এবং সেই জন্য অবভিয়াসলি রিঅ্যাকশনের স্পিড অনেক গুণ বেড়ে যায়। তার মানে আগে যে গ্রাফটা এরকম ছিল, এই ছিল আমাদের সাবস্ট্রেট, এখান থেকে সাবস্ট্রেট আগে অ্যাক্টিভ হচ্ছিল এবং সেইখান থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছিল। এখন এনজাইম আসার পরে হয়তো ইন দ্য প্রেজেন্স অফ এনজাইম সাবস্ট্রেট এইখানেই অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং এখান দিয়ে এত তাড়াতাড়ি প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে। মানে 1 নম্বর যে রাস্তা আর 2 নম্বর যে রাস্তা, অবভিয়াসলি 2 নম্বর রাস্তাটা অনেক কম সময় লাগলো এবং প্রোডাক্টটা তাড়াতাড়ি তৈরি হলো। তার মানে বকলমে রিঅ্যাকশন স্পিডটা অনেকটা বেড়ে গেল। এটাই হচ্ছে এনজাইমের কাজ, যে অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দেয়। এখন দুটো ব্যাপার আছে এইখানে, প্রত্যেকের একটা করে নিজস্ব এনার্জি থাকে। মানে সাবস্ট্রেটের, এই যে সাবস্ট্রেট যখন রেস্টিং স্টেটেও ছিল, মানে যখন অ্যাক্টিভ হয়নি, তখনও ওর একটা নিজস্ব এনার্জি রয়েছে। মানে তুই যখন ঘুমাচ্ছিস তখনও তো তোর একটা নিজস্ব এনার্জি রয়েছে, একটা তো এনার্জি রয়েছে, সেই এনার্জিটা আছে বলেই তো তুই ঘুমের ঘোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছিস। মানে একটা এনার্জি রয়েছে, কিন্তু সেই এনার্জিটা অঙ্ক করার জন্য যথেষ্ট না। কিন্তু একটা এনার্জি তোর মধ্যে তখন যখন তুই ঘুমাচ্ছিস তখনও রয়েছে। তেমন এই সাবস্ট্রেটার একটা এনার্জি রয়েছে, এই পয়েন্টেও একটা এনার্জি রয়েছে। তো ধর সাবস্ট্রেটের এনার্জি হচ্ছে 10, আমি তোকে সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি। এই সাবস্ট্রেট থেকে একটা প্রোডাক্ট তৈরি হয়, যে প্রোডাক্টটার এনার্জি হচ্ছে, ধর প্রোডাক্টের নিজস্ব এনার্জি ধর 5, সেই জন্য নিচে লিখলাম। তাহলে এই সাবস্ট্রেট থেকে এই প্রোডাক্ট তৈরি হয়েছে, অবভিয়াসলি মাঝপথে কোথাও একটা অ্যাক্টিভ স্টেট তৈরি হয়েছে, সেটা এনজাইমের প্রেজেন্সে হোক এনজাইমের এবসেন্সে হোক, যাই হোক না কেন, একটা মাঝে একটা অ্যাক্টিভ স্টেট তো তৈরি হবেই, তৈরি হয়েছে, এবং সেখান থেকে প্রোডাক্টটা যাই হোক তৈরি হয়েছে। আমার বক্তব্য সেটা না, আমার বক্তব্য হচ্ছে যে সাবস্ট্রেট দিয়ে রিঅ্যাকশনটা শুরু হয়েছিল তার এনার্জি ছিল 10, আর যে প্রোডাক্টটা তৈরি হলো তার এনার্জি হচ্ছে 5। তাহলে বাকি যে 5 এনার্জি সেটা কোথায় গেল? চেঞ্জটার জন্য সাবস্ট্রেট থেকে প্রোডাক্টে, কোথায় গেল? সাবস্ট্রেট থেকে প্রোডাক্টে চেঞ্জের জন্য এনার্জিটা লাগবে। সাবস্ট্রেটের 10 ছিল, প্রোডাক্টের 5 হলো, বাকি 5 কোথায় গেল? সাবস্ট্রেটে অ্যাক্টিভ হওয়ার জন্য চলে গেল, ওটা কোথায় চলে গেল? অ্যাক্টিভ হওয়ার জন্য ওটা খরচ করে ফেলল। বাকি 5 কোথায় গেল? কেউ এইটুকু বলতে পারছে না যে বাকি 5 বাইরে বেরিয়ে গেল। স্যার বাকি 5টা যেহেতু এনজাইমটা এলো, এই এনজাইমটার আমি উত্তর দিয়ে কাজ দিয়েছি, কি? উত্তর অলরেডি দিয়ে দিয়েছি, যে বাকি 5 বেরিয়ে গেল। মানে এটা যদি একটা হিট হয়, একটা এনার্জি, ধর হিটের মতো, হিটও তো এনার্জি, তাহলে 10 যদি সাবস্ট্রেটের এনার্জি থাকে আর 5 যদি প্রোডাক্টের এনার্জি হয়, তার মানে বাকি এনার্জিটা বেরিয়ে গেছে সিস্টেমে। একইভাবে আমি তোকে বললাম যে 10 হচ্ছে সাবস্ট্রেটের এনার্জি, আর যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে তার এনার্জি ধর 15। তাহলে এই সাবস্ট্রেট থেকে এই প্রোডাক্ট তৈরি হওয়ার জন্য অবভিয়াসলি মাঝে একটা অ্যাক্টিভ স্টেট তৈরি হবে, সেখান থেকে এটা তৈরি হবে, কিন্তু সাবস্ট্রেট 10 ছিল, এখান থেকে শুরু হয়েছিল, প্রোডাক্ট 15, বাকি 5 কোথা থেকে এলো? বাকি 5, তার মানে অবশ্যই তুই বাইরে থেকে সিস্টেমে দিয়েছিস, সেইটার জন্য এই প্রোডাক্টটা তৈরি হতে পেরেছে। তার মানে এই রিয়াকশন 2 ধরনের হয়, নিশ্চয়ই পড়েছিস কোথাও না কোথাও। এক ধরনের রিয়াকশন যেখানে প্রোডাক্টের এনার্জিটা সাবস্ট্রেটের এনার্জির থেকে কম, সেইখানে এনার্জি সিস্টেমে লিবারেট হয়, এই রিয়াকশনটাকে আমরা বলি এক্সোথার্মিক রিয়াকশন। আর যেখানে প্রোডাক্টের এনার্জিটা বেশি সাবস্ট্রেটেরটা কম, তার মানে তুই সিস্টেমের মধ্যে এনার্জি তোকে বাইরে থেকে দিতে হয়েছে, তারপরেই তো প্রোডাক্ট ওই এক্সট্রা এনার্জিটা গেইন করেছে। এই জিনিসটাকে বলে, বা এই টাইপের রিয়াকশনটাকে বলে এন্ডোথার্মিক রিয়াকশন। তার মানে সাবস্ট্রেট থেকে যদি প্রোডাক্ট নিচে থাকে, তার মানে প্রোডাক্টের এনার্জি কম, এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন। আর সাবস্ট্রেটের থেকে যদি প্রোডাক্ট ওপরে থাকে, তার মানে প্রোডাক্টের এনার্জি বেশি, এটা একটা এন্ডোথার্মিক রিয়াকশন। এত অবধি বোঝা গেল তো? হ্যাঁ স্যার। নাকি যায়নি?
বেশ, এইবার একটা খুব ইম্পর্টেন্ট জায়গাতে আসি। এনজাইমের অ্যাকচুয়ালি সবকিছু ইম্পর্টেন্ট, এনজাইম খুব ইম্পর্টেন্ট, খুব ছোট্ট টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট। এনজাইমের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা কি? সেটা হচ্ছে, আমি শুরুতেই বলেছিলাম এনজাইম হলো প্রোটিন। এনজাইম হলো প্রোটিন, কিন্তু তার মানে এই নয় যে এনজাইমে 100% প্রোটিনই থাকে। প্রোটিনটাই ম্যাক্সিমাম থাকে, কিন্তু কিছুটা নন প্রোটিন পার্টও থাকে। দেখ, রাইবোজাইমের কথা বলছি না, রাইবোজাইমটা একেবারে একটা ব্যতিক্রম, ওর মধ্যে 1%ও প্রোটিন নেই, ওটা একটা অন্য জিনিস, ওটা আরএনএ। কিন্তু নর্মালি যে প্রোটিন, নর্মালি যে এনজাইম, তাতে সেগুলো প্রোটিনে, আমরা সেগুলোকে প্রোটিনই বলছি, যদিও ওর মধ্যে প্রোটিন ছাড়াও কিছুটা নন প্রোটিন পার্টও থাকে। তার মানে যে কোনো এনজাইমের মধ্যে দুটো অংশ থাকে, ম্যাক্সিমাম জায়গাটা হচ্ছে প্রোটিন, আর কিছুটা নন প্রোটিন পার্টও থাকে। এনজাইমের যে প্রোটিন পার্ট, সেইটাকে আমরা বলি অ্যাপো এনজাইম, আর এনজাইমের যেটা নন প্রোটিন পার্ট, সেইটাকে আমরা বলি কোফ্যাক্টর। কিন্তু মজার ব্যাপার হলো, এই যে বলেছিলাম যে এনজাইমের কাজ কি, এনজাইমের কাজ হলো ক্যাটালিস্ট, এনজাইমের কাজ হলো অনুঘটকের মতো, এনজাইমের কাজ হলো অ্যাক্টিভেশন এনার্জিকে কমিয়ে দেওয়া। তার মানে এনজাইম এই যে বায়ো ক্যাটালিস্টের মতো কাজ করে, সেইটা করতে পারে কিন্তু এই কোফ্যাক্টরটার জন্য। এনজাইমের যে ক্যাটালিটিক অ্যাক্টিভিটি, সেইটা কিন্তু ওর নন প্রোটিন পার্টটার জন্যই এনজাইম পারে। মানে প্রোটিন যে পার্টটা রয়েছে সেটা বেশি রয়েছে, সেটাই ম্যাক্সিমাম, কিন্তু এনজাইমের কাজটা কিন্তু নন প্রোটিন পার্টটার জন্যই এনজাইম করতে পারে। তার মানে তোকে যদি কখনো প্রশ্ন করে যে এনজাইমের মধ্যে, যাই হোক পরেই দেখা যাবে, আপাতত এটাই বলি, প্রশ্নটাই পরে আসবে, তাহলে এইটা হচ্ছে ব্যাপার। এইবার এই যে বললাম যে এনজাইমের একটা করে নন প্রোটিন পার্ট থাকে, সেই নন প্রোটিন পার্টকে কি বলে বললাম, সেটাও বললাম যে নন প্রোটিন পার্টকে আমরা বলি কোফ্যাক্টর। এখন এই নন প্রোটিন পার্ট বা কোফ্যাক্টর তিন রকম হতে পারে। কি কি হতে পারে? ইট ক্যান বি প্রস্থেটিক গ্রুপ, it can be coenzyme, or it can be metal. তার মানে কি বললাম, নন প্রোটিন যে পার্টটা রয়েছে মানে কোফ্যাক্টর যেটা রয়েছে, সেইটা প্রস্থেটিক গ্রুপ হতে পারে, সেটা কোএনজাইম হতে পারে, সেটা মেটাল হতে পারে। তার মানে এনজাইমে অ্যাপো এনজাইম তো থাকবেই, এনজাইম মানেই সেখানে অ্যাপো এনজাইম তো থাকছেই, তার সাথে কোনো এনজাইমে অ্যাপো এনজাইমের সাথে হয়তো শুধু প্রস্থেটিক গ্রুপ রয়েছে, কোথাও হয়তো শুধু কোএনজাইম রয়েছে, কোথাও হয়তো শুধু মেটাল রয়েছে, আবার কোথাও হয়তো তিনটেই রয়েছে, কোথাও হয়তো দুটো রয়েছে। মানে মোট কথা তোর কাছে তিন ধরনের কোফ্যাক্টর হতে পারে। এবার পারমুটেশন কম্বিনেশনে তিনটেই থাকতে পারে, কোথাও দুটো থাকতে পারে, কোথাও একটা থাকতে পারে, সেটা ম্যাটার করে না। ওদের প্রোটিন ছাড়া যেটাই থাকুক না কেন, সেটা কোএনজাইমই হোক বা প্রস্থেটিক গ্রুপই হোক বা মেটাল যাই হোক না কেন, ওগুলোকে আমরা কোফ্যাক্টর বলে থাকি। এবার হতেই পারে যে কোনো এনজাইমে তিনটে কোফ্যাক্টরই রয়েছে, আবার কোনো এনজাইমে একটা কোফ্যাক্টর রয়েছে, ইট ডিপেন্ড করে। আবার কোনো এনজাইমে হয়তো দুটো মেটাল রয়েছে, মানে দুটো কোফ্যাক্টর রয়েছে কিন্তু দুটোই মেটাল, মানে বিভিন্ন পারমুটেশন কম্বিনেশনে ব্যাপারটা হতে পারে। তো বেসিক্যালি আমাদের কিছু উদাহরণ জানা দরকার যে প্রস্থেটিক গ্রুপ কারা, মেটাল কারা বা কোএনজাইম কারা, এটা আমাদের জেনে নিতে হবে। মানে কোফ্যাক্টরের যে তিনটে নাম বললাম তার মধ্যে শুরুতেই বললাম প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপের এক্সাম্পল কি? প্রস্থেটিক গ্রুপের একটা এক্সাম্পল হলো হিম। হিমের স্পেলিং অনেকে অনেক রকম লেখে, HAEM লেখে, অনেকে HEME লেখে।
যাই হোক, হিমের অনেকগুলো স্পেলিং আছে, সেটা ম্যাটার করে না। তো যাই হোক, হিম হলো একটা প্রস্থেটিক গ্রুপ। এই হিম প্রস্থেটিক গ্রুপটা কোন কোন এনজাইমে পাওয়া যায়? অনেক এনজাইমে পাওয়া যায়, তবে আমি তোকে যদি দুটো নাম মনে রাখতে বলি তাহলে সেই দুটো এনজাইমে হলো, একটা হলো ক্যাটালেজ আর একটা হলো পার অক্সিডেজ। ক্যাটালেজ আর পার অক্সিডেজ এই এনজাইম গুলোতে যে কোফ্যাক্টরটা থাকে সেই কোফ্যাক্টরটা হলো হিম হিম হিম। এখন কোফ্যাক্টর বললাম, আরো স্পেসিফিক্যালি বললে প্রস্থেটিক। ক্যাটালেজ পারঅক্সিডেজ এই এনজাইম গুলো কোন রিঅ্যাকশনকে কন্ট্রোল করে? যদি পড়ে থাকিস ছোটবেলায় তাহলে নিশ্চয়ই জানবি, এই হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে যে জল আর অক্সিজেন তৈরি হয় সেইটা, বা অনেক সময় হাইড্রোজেন আর এও তৈরি হয়, কিছু একটা তৈরি হয়, মানে এই যে হাইড্রোজেন পারঅক্সাইডের যে ভাঙার রিঅ্যাকশনটা, সেই রিঅ্যাকশনটা ইজ ডান বাই দিস এনজাইমস। এই এনজাইমই সেই রিঅ্যাকশন গুলোকে কন্ট্রোল করে, এবং এই এনজাইমে হিম নামক প্রস্থেটিক গ্রুপ থাকে। প্রস্থেটিক গ্রুপ মানে বেসিক্যালি একটা কোফ্যাক্টর। দ্বিতীয়, কো এনজাইম কারা? তার মানে তোদের বোর্ডসে একটা প্রশ্ন আসতে পারে, বোর্ডসে, যে সমস্ত কোএনজাইমই কোফ্যাক্টর, কিন্তু সব কোফ্যাক্টর কোএনজাইম নয়। নিশ্চয়ই বুঝতে পারছিস, কারণ কোএনজাইম তো কোফ্যাক্টরের মধ্যে তিনটের মধ্যে একটা, কিন্তু কোফ্যাক্টর তো কোএনজাইম ছাড়াও আরো দুটো হতে পারে। সেই জন্যই বললাম যে সব কোএনজাইম কোফ্যাক্টর, এভরি কোএনজাইম ইজ আ কোফ্যাক্টর, বাট অল কোফ্যাক্টরস আর নট কোএনজাইমস, কারণ কোফ্যাক্টরস ক্যান বি প্রস্থেটিক গ্রুপ, ক্যান বি মেটালস। কোএনজাইম কারা হয়? কোএনজাইম হয় মেইনলি ভিটামিনস। যেরকম একটা ভিটামিন রয়েছে, তার নাম হলো B3, ভিটামিন B3, যাকে আমরা বলি নিয়াসিন। এই নিয়াসিন থেকে কিছু জিনিস তৈরি হয়, যেরকম NAD, NADP, এগুলো দেখে থাকবি, অবশ্যই দেখে থাকবি। যদি 9-10-এ কখনো গ্লাইকোলাইসিস রিঅ্যাকশন পড়ে থাকিস, বা ফটোসিনথেসিসের কোনো রিঅ্যাকশন পড়ে থাকিস, বা ক্রেবস সাইকেলের রিঅ্যাকশন দেখে থাকিস, তাহলে তার মধ্যে নিশ্চয়ই এই জিনিসগুলোকে দেখতে পেয়েছিস। এই জিনিসগুলো হলো NAD, নিকোটিনামাইড, এই নিয়াসিন থেকে এগুলো তৈরি হয়, এবং এইগুলোই হলো কোএনজাইম। গ্লাইকোলাইসিসের রিঅ্যাকশন যদি পড়ে থাকিস, এখন নিশ্চয়ই দেখেছিস কখনো না কখনো, বা ক্রেবস সাইকেলের রিঅ্যাকশন নিশ্চয়ই দেখেছিস। ওই যখন রিঅ্যাকশন গুলো লেখা হয়, তখন একদিকে থাকে এনজাইমের নাম, আর একদিকে দেখি লেখা থাকে NAD, NADP, এগুলো লেখা থাকে। তার মানে ওটাই, এতদিন যেটা প্রশ্ন করিসনি হয়তো কালকে, যে NAD, NADP গুলো কি? NAD, NADP গুলো হলো ওই পাশে যে এনজাইমটা লেখা রয়েছে তার কোএনজাইম। তো এইটা হলো কোএনজাইম। তাহলে কোএনজাইম মেইনলি ভিটামিন হয়। আর 3 নম্বর আসে মেটালস। মেটালসের মধ্যেও কোনো ব্যাপার নেই, একটা মেটাল যেটা তোদের মনে রাখতে হয় সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্ক কোন এনজাইমে থাকে? জিঙ্ক থাকে হচ্ছে কার্বক্সি পেপটাইডেজ নামের একটা এনজাইমে, আবার জিঙ্ক থাকে কার্বনিক অ্যানহাইড্রেস নামের আর একটা এনজাইমে। আমি জানি না কার্বনিক অ্যানহাইড্রেজের কথা তোদের মনে আছে কিনা, আমি পড়িয়েছিলাম কার্বনিক অ্যানহাইড্রেজের ব্যাপারে। মনে আছে কোথায় পড়িয়েছিলাম? কেউ বলতে পারবে? রেসপিরেশনের ওখানে ওই কার্বন ডাই অক্সাইড জল। রেসপিরেশনে পড়িয়েছিলাম যে কার্বন ডাই অক্সাইড আর জল, এইটা দিয়ে তৈরি হচ্ছে H2CO3, আবার এইটা ভেঙে তৈরি হচ্ছে H+HCO3-। এই সমস্ত রিঅ্যাকশন গুলো কন্ট্রোল করে একটা এনজাইম, সেটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। এবং কার্বনিক অ্যানহাইড্রেস বল বা কার্বক্সিপেপটাইডেজ বল, এদের মধ্যে কোফ্যাক্টর হিসাবে একটা মেটাল থাকে যার নাম হলো জিঙ্ক। এইবার এই যে আমাদের এনজাইমের মেইন পার্টটা তো প্রোটিন পার্ট, যেটাকে আমরা অ্যাপো এনজাইম বলি, মেইন পার্ট তো এটাই। এবার প্রোটিন পার্টের সাথে লেগে থাকে কারা? কোফ্যাক্টরে লেগে থাকে। কোফ্যাক্টর হিসাবে আমি দুজনকে নিচ্ছি, একটা নিচ্ছি কোএনজাইম, আর আরেকটা নিচ্ছি প্রস্থেটিক গ্রুপ। এখন এরা দুজনেই বন্ড বানিয়ে লেগে থাকে,
দুজনেই একটা বন্ড বানিয়ে লেগে থাকে অ্যাপো এনজাইমের সাথে। এখন কথা হলো কার বন্ডটা মানে অ্যাপো এনজাইমের সঙ্গে কার বন্ডটা স্ট্রং, কার বন্ডটা দুর্বল, এটাই হচ্ছে প্রশ্ন। এখন এটা লোকের গুলিয়ে যায়, গোলানোর কোনো ব্যাপার নেই। সবসময় মনে রাখবি যে সেম জিনিস, সেম পোল সবসময় রিপেল করে, সেম জিনিস সবসময় দূরে দূরে যায়। তার মানে অ্যাপো এনজাইম কোএনজাইম, বুঝতেই পারছিস সেম সেম নাম লাগছে, তার মানে অ্যাপো এনজাইম আর কোএনজাইমের বন্ডটা দুর্বল বন্ড হবে। আর এইটা তোর যদি মাথায় থাকে তাহলে আর একটা বুঝতে মনে রাখতে কোনো অসুবিধা হবে না। তাহলে আর একটা যেটা, সেটার বন্ডটা অবভিয়াসলি স্ট্রং হবে। মেটালের ব্যাপারে তোকে জিজ্ঞাসাই করবে না, কারণ মেটালের ব্যান্ডটা ওরকম ভাবে নয়, ওটা তো আবার অন্যরকম আয়নিক বন্ড তৈরি হয়, ওটা আলাদা জিনিস, তাই ওটা নিয়ে জিজ্ঞাসা করবে না, তোকে এই দুটো নিয়ে জিজ্ঞাসা করবে। তুই শুধু মনে রাখিস সেম জিনিস রিপেল করে, তার মানে অ্যাপো এনজাইম কোএনজাইমের বন্ডটা দুর্বল, তার মানেই আর একটা বন্ড স্ট্রং। বোঝা গেল কি গেল না? বেশ, রেকর্ডিংটা একটু পজ কর। তো এনজাইম যেটা বলছিলাম, দেখ এতক্ষণ ধরে বেশ কিছু এনজাইমের নাম লিখেছি। শুরু করেছিলাম রাইবোজাইম দিয়ে, যেটা একটা ব্যতিক্রমী এনজাইম, যেখানে প্রোটিন থাকে না। কিন্তু তারপরে আর যত এনজাইমের নাম লিখেছি, যদি ভালো করে খেয়াল করে দেখিস, তাহলে নামগুলোর মধ্যে কোথাও একটা মিল রয়েছে। কিরকম মিল রয়েছে? আমি এখন অব্দি ক্যাটালেজ লিখেছি, কার্বক্সি পেপটাইডেজ লিখেছি, আমি কার্বনিক অ্যানহাইড্রেজ লিখেছি। তার মানে আমি যত এনজাইমের নাম লিখেছি তার শেষ হয়েছে ASE দিয়ে। তার মানে এনজাইমের নাম সবসময় ASE দিয়ে শেষ হয়। এখন এনজাইম অ্যাকচুয়ালি 6 ধরনের হতে পারে, 6 ধরনের এনজাইম হয়। প্রথম যে গ্রুপটা, তাদেরকে আমরা বলি অক্সিডো রিডাকটেজ। অক্সিডো রিডাকটেজ গ্রুপের এনজাইম, এখানেও লাস্টে ASE রয়েছে। অক্সিডো রিডাকটেজ গ্রুপের এনজাইম মানে অক্সিডো রিডাকটেজের মধ্যে অনেকগুলো এনজাইম পড়ে। এরা কোন এনজাইম? এরা হলো সেই এনজাইম যারা অক্সিডেশন রিডাকশন রিয়াকশনকে কন্ট্রোল করে। মানে যারা জারণ বিজারণ রিয়াকশন গুলো, আমাদের বডিতে যে অক্সিডেশন রিয়াকশন গুলো হচ্ছে, সেইগুলোকে যে এনজাইম কন্ট্রোল করে, তাদেরকে আমরা বলি অক্সিডো রিডাকটেজ। তার মানে এই এনজাইম গুলো অক্সিডেশন রিডাকশন রিয়াকশনে কাজ করে। দ্বিতীয় গ্রুপের এনজাইম হতে পারে ট্রান্সফারেজ গ্রুপ। ট্রান্সফারেজ গ্রুপের এনজাইম মানে কি? ট্রান্সফারেজ গ্রুপের এনজাইম মানে হলো, ধর এইটা হচ্ছে আমার সাবস্ট্রেট, এটাও একটা সাবস্ট্রেট, আবার এটাও একটা সাবস্ট্রেট। মানে এরকম নয় যে সব রিয়াকশনে একটাই সাবস্ট্রেট থাকে, এখানে দুটো সাবস্ট্রেট আছে, এবং এইখান থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে। এইটা হলো প্রোডাক্ট, মানে দুটো প্রোডাক্ট। এইখানে যে এনজাইমটা কাজ করে, সেই এনজাইমটা হলো ট্রান্সফারেজ গ্রুপের। কেন? কারণ নামের মধ্যেই রয়েছে এই এনজাইমটা এক্স গ্রুপটাকে ট্রান্সফার করছে, সেই জন্য এরা হলো ট্রান্সফারেজ গ্রুপের এনজাইম। এরপরে 3 নম্বর এনজাইম হতে পারে হাইড্রোলেজ গ্রুপের। নামের মধ্যে হাইড্রো আছে মানে জল, তার মানে এরা কি করে, ধর এইটা হচ্ছে সাবস্ট্রেট, AB হচ্ছে সাবস্ট্রেট, A আর B বন্ড দিয়ে লেগে রয়েছে, এইটার সঙ্গে জলের রিয়াকশন হচ্ছে এবং তৈরি হচ্ছে AH প্লাস BOH। তার মানে বেসিক্যালি এইখানে যে এনজাইমটা রয়েছে, সেই এনজাইমটা A আর B এর মাঝের বন্ডটাকে ভেঙে দিচ্ছে জলের সাহায্যে। তাই এই এনজাইমের গ্রুপটাকে আমরা বলবো হাইড্রোলেজ। 4 নম্বর যে গ্রুপটা হতে পারে, সেইটাকে আমরা বলবো লায়েজ।
লায়েজ মানে কোন গ্রুপটা, যেখানে এইটা ধর আবার এবি, কিন্তু এখানে কোনো জল লাগলো না, এটা অটোমেটিক্যালি ভেঙে গেল, অটোমেটিক্যালি বন্ডটা ব্রেক হয়ে গেল উইদাউট ওয়াটার। এই জিনিসটাকে আমরা বলবো লায়েজ, মানে ব্রেকিং অফ বন্ড উইদাউট ওয়াটার। আর এইখানে হচ্ছে ব্রেকিং অফ বন্ড উইথ ওয়াটার, মানে এখানে কিন্তু জল রয়েছে। 5 নম্বর যেটা হতে পারে সেটা হচ্ছে আইসোমারেজ। আইসোমারেজ মানে কোন গ্রুপ? আইসোমারেজ মানে এটা হচ্ছে সেই এনজাইম যেটা, এইটা ধর সাবস্ট্রেট, এবং এই সাবস্ট্রেটের যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা বেসিক্যালি সাবস্ট্রেটের আইসোমার। তো প্রোডাক্ট যখন সাবস্ট্রেটের আইসোমার হয়, সেই রিঅ্যাকশনটাকে যে এনজাইমটা কন্ট্রোল করে তাকে আমরা বলি আইসোমারেজ। আর 6 নম্বর গ্রুপ যেটা হতে পারে, এতক্ষণ তো আগে হাইড্রোলেজ আর লায়েজে বন্ড ভাঙার কথা বলেছি। 6 নম্বর যেটা হতে পারে, ধর এইটা হলো একটা এ, এটা হলো একটা বি, এদের মধ্যে রিঅ্যাকশন হচ্ছে এবং তৈরি হচ্ছে এবি, মানে একটা বন্ড তৈরি হলো, একটা বন্ড দিয়ে আমি এ আর বি কে জুড়ে দিলাম, এই যে বন্ড লিংক করলো, এই যে লিঙ্কিং অফ বন্ড হলো, এই এনজাইমটাকে আমরা বলি লাইগেজ। তার মানে 6 ধরনের এনজাইম হতে পারে। সবার প্রথম অক্সিডো রিডাকটেজ, যে অক্সিডেশন রিডাকশনকে করায়। তারপরে ট্রান্সফারেজ, যেখানে একটা গ্রুপ ট্রান্সফার হচ্ছে এক সাবস্ট্রেট থেকে আরেক সাবস্ট্রেটের মাথায় এবং নতুন প্রোডাক্ট তৈরি হচ্ছে। হাইড্রোলেজ, যেখানে বন্ড ভাঙছে জলের সাহায্যে। লায়েজ, যেখানে বন্ড ভাঙছে জলের সাহায্য ছাড়া। এবং আইসোমারেজ, যেখানে প্রোডাক্ট হলো সাবস্ট্রেটের আইসোমার। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট লাইগেজ, যেখানে দুটো জিনিসকে আমরা জুড়ে দিচ্ছি, সেইখানে যে এনজাইম গুলো থাকে সেটা হচ্ছে লাইগেজ গ্রুপের এনজাইম। তার মানে এনজাইম 6টা গ্রুপের হয়। there are 6 groups of enzyme। দাদা আইসোমারেজটা একবার বলো। 6 groups of enzyme। কি কি 6 groups? O T H L I L। ওথলিল, O for oxidoreductase, T for transferase, H for hydrolase, L for lyase, I for isomerase আর L for ligase। ধর গ্লুকোজ 6 ফসফেট, এটা হচ্ছে সাবস্ট্রেট, এখান থেকে ধর তৈরি হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট। গ্লুকোজ আর ফ্রুক্টোজ এই দুজন হলো একে অপরের আইসোমার, তার মানে স্ট্রাকচার সেম, মানে ফর্মুলা সেম, স্ট্রাকচারটা আলাদা। আইসোমার মানে কি ফর্মুলার সেম হয়। গ্লুকোজ আর ফ্রুক্টোজ হলো আইসোমার, তার মানে এই রিঅ্যাকশনটাতে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ তৈরি হলো, তার মানে এইখানে যে এনজাইমটা রয়েছে সেটা আইসোমারেজ গ্রুপের এনজাইম। বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার। পজ কর। তো এনজাইমকে দেখতে কিরকম এরকম তো বলা যায় না। আমরা একটা ধর এনজাইমের একটা ছবি আঁকছি, ধরে নে এনজাইমকে মোটামুটি এরকম দেখতে। দেখতেই পাচ্ছিস এনজাইমের মধ্যে এইরকম একটা জায়গা থাকে, এবং এই যে স্ট্রাকচারটা আঁকলাম এইটা কিন্তু মানে আমি এর মধ্যে কোনো ওই নন প্রোটিন পার্ট নেই, মেন প্রোটিন গোদা পার্টই এটা। তো এই প্রোটিন পার্ট দিয়ে যেটা তৈরি হয়েছে সেই জায়গাটাতে এরকম একটা জায়গা থাকে, একটা খাপ থাকে, সেই জায়গাটাকে আমরা বলি অ্যাক্টিভ সাইট। এবং এই অ্যাক্টিভ সাইট হলো সেই সাইট যেখানে এসে অ্যাকচুয়ালি সাবস্ট্রেট গুলো যুক্ত হয়। তো সাবস্ট্রেট গুলো অ্যাকচুয়ালি এখানে এসে যুক্ত হয়। তো ধর সাবস্ট্রেটটা এরকম ছিল, তো এরপরে হয়তো এনজাইমের সাবস্ট্রেটের সঙ্গে রিঅ্যাকশন হলো,
এবং রিয়াকশন হওয়ার পরে এনজাইম তো এনজাইমের মতোই রয়ে গেল, এনজাইমে তো কোনো চেঞ্জ হবে না, আগেও বলেছি। প্রোডাক্ট তৈরি হলো, প্রোডাক্ট মানে ধর এই প্রোডাক্টটা তৈরি হয়ে গেল, মানে সাবস্ট্রেট একরকম ছিল আর এই প্রোডাক্ট তৈরি হয়ে গেল এরকম, এই দাদা প্রোডাক্ট ছবি তৈরি হয়ে একটু গেল। নামাও। তার মানে আগে সাবস্ট্রেট ওরকম দেখতে ছিল, এখন প্রোডাক্টকে এরকম দেখতে হয়ে গেল, মানে দুভাগে ভেঙে গেল, মানে নতুন দুটো জিনিস তৈরি হলো, তো ওটা হচ্ছে প্রোডাক্ট। কিন্তু এনজাইম আনচেঞ্জ রইলো। তার মানে একটা জিনিস যেটা বললাম যে এনজাইমের কোথায় এসে সাবস্ট্রেট যুক্ত হয়, সেটা হচ্ছে অ্যাক্টিভ সাইটের মধ্যে। এইবার এই যে এনজাইম সাবস্ট্রেটের মধ্যে একটা 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 মানে এই এনজাইম আসে সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড করে এবং একটা এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স যে তৈরি হয়, মানে ওই ছবিটা মনে আছে বলেছিলাম সাবস্ট্রেট এখানে থাকে, যদি এনজাইম থাকে তাহলে অ্যাক্টিভ স্টেট তো একটা তৈরি হবে, ওই অ্যাক্টিভ স্টেটটা কিন্তু অ্যাকচুয়ালি একটা এনজাইম সাবস্ট্রেট একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে। এই যে এইটা হলো আমাদের এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এবং এইটা তৈরি হওয়ার পরে অ্যাকচুয়ালি এখান থেকে তৈরি হয় হচ্ছে প্রোডাক্ট, এবং এনজাইমটা আবার যেরকম ছিল সেরকম ভাবেই আবার বেরিয়ে যায় অ্যাজ ইট ইজ, কিন্তু মাঝে একটা ওরকম হাই এনার্জি স্টেট তৈরি হয় এনজাইম সাবস্ট্রেট। ট্রানজিশন স্টেট অবভিয়াসলি, তার কারণ এই স্টেটটাই তো আর থেকে যায় না, এটা ক্ষণস্থায়ী একটা স্টেট তৈরি হলো এবং এরপরে প্রোডাক্ট তৈরি হয়ে গেল। তো আমার বক্তব্য হচ্ছে তার মানে এনজাইম সাবস্ট্রেটের মধ্যে একটা ইন্টারঅ্যাকশন হয়, একটা বন্ডিং তৈরি হয়, এবং সেই বন্ডিংটার ফলেই সেই বন্ডিংটার উপর ডিপেন্ড করে যে কত তাড়াতাড়ি সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট তৈরি হবে। আমি যদি একটা গ্রাফ আঁকি, সেই গ্রাফের একদিকে আমি রাখলাম, ভালো করে বুঝবি, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, একদিকে আমি কি রাখলাম সাবস্ট্রেটের পরিমাণ, আর এই দিকে রাখলাম আমি রিঅ্যাকশনের ভেলোসিটি। এক্স অ্যাক্সিসে রাখলাম সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, ওয়াই অ্যাক্সিসে রাখলাম রিঅ্যাকশনের ভেলোসিটি। তার মানে ধরে নিলাম যখন সাবস্ট্রেটই নেই, সাবস্ট্রেট যখন জিরো, তখন অবভিয়াসলি রিঅ্যাকশনও হচ্ছে না, সাবস্ট্রেট নেই মানে রিঅ্যাকশন করতে হবে, মানে সাবস্ট্রেট যখন জিরো রিঅ্যাকশনও জিরো। এবার সাবস্ট্রেটকে তুই যখন বাড়াতে শুরু করলি, রিঅ্যাকশনের স্পিডও বাড়তে শুরু করলো। ধরে নিলাম এখানে এনজাইম রয়েছে, একটা এনজাইমের প্রেজেন্সে এই রিঅ্যাকশনটা হচ্ছে, এবং অবভিয়াসলি প্রথমে যখন সাবস্ট্রেট ছিল না রিঅ্যাকশন হচ্ছে না, সাবস্ট্রেট যেই দেওয়া শুরু করলি রিঅ্যাকশন হচ্ছে, রিঅ্যাকশনের একটা স্পিড আছে, এবং স্পিডটা কিন্তু বাড়তে থাকে। তুই যত সাবস্ট্রেট বাড়াস রিঅ্যাকশনের স্পিডটা অ্যাকচুয়ালি বাড়তে থাকে। কেন? তার কারণ হচ্ছে এনজাইম সাফিসিয়েন্ট অ্যামাউন্টে রয়েছে। যেরকম ধর তোর বডিতে এনজাইম সবসময় রয়েছে, ধর তোর বডিতে 100 খানা, ধর 100 একটা ইউনিট বলছি না, ধর 100 এনজাইম আছে তোর বডিতে, এটা ফিক্সড। এবার তুই সাবস্ট্রেট তোর প্রথমে 0 ছিল, রিঅ্যাকশন হচ্ছিল না, সাবস্ট্রেট দিলি, তুই যেই 10 সাবস্ট্রেট দিলি রিঅ্যাকশন হচ্ছে, কিন্তু তখন তুই 20 সাবস্ট্রেট দিলি তখন রিঅ্যাকশনটা আরো তাড়াতাড়ি হচ্ছে। কেন? তার কারণ তুই যখন 10 সাবস্ট্রেট দিয়েছিলিস তখন ধরে নে 10টা এনজাইম এসেছিল, কিন্তু তুই যখন 20টা সাবস্ট্রেট দিয়েছিস তখন 20টা এনজাইম এসছে। যেহেতু বেশি এনজাইম আসছে তাই স্পিডটাও বাড়তে থাকছে। তার মানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আমরা যত বাড়াতে থাকি তত রিঅ্যাকশনের স্পিডটাও বাড়তে থাকে। কিন্তু এমন একটা টাইম আসবে যখন এনজাইম আর নেই, 100 এনজাইম ছিল, তুই 100 সাবস্ট্রেট দিয়ে দিতিস, 100 খানা এনজাইম চলে এসছে। তার মানে 100 এনজাইম চলে এসছে মানে ওইটা হচ্ছে ম্যাক্সিমাম স্পিড রিঅ্যাকশনের। এরপরে তুই আর যতই সাবস্ট্রেট দিস না কেন ওর থেকে আর স্পিডটা কিন্তু বাড়বে না, কারণ এনজাইম আর নেই মার্কেটে। এনজাইমের কাজ স্পিড বাড়ানো। তুই সাবস্ট্রেট বাড়াচ্ছিলি, এনজাইম সাফিসিয়েন্ট ছিল, এনজাইম আসছিল, স্পিড বাড়াচ্ছিল, আবার সাবস্ট্রেট বাড়াচ্ছিলি, আরো এনজাইম আসছিল, স্পিড বাড়ছিল, আরো সাবস্ট্রেট দিলি, আরো এনজাইম এলো, আরো স্পিড বাড়লো। এবার আর এনজাইম নেই, এবার তুই আরো সাবস্ট্রেট দে, কিন্তু স্পিডটা কিন্তু এবার আগের মতোই থেকে যাবে, আর বাড়বে না তার থেকে। তার মানে তুই ইনিশিয়ালি সাবস্ট্রেট বাড়ালে রিঅ্যাকশন স্পিড বাড়তে থাকবে, কিন্তু একটা পয়েন্ট আসবে
যার পরে রিয়াকশন স্পিডটা আর বাড়বে না এবং এইখান থেকে রিয়াকশন স্পিডটা এরকম ফ্ল্যাট হয়ে যাবে। তো রিয়াকশন, যে কোনো একটা রিয়াকশনের যে ম্যাক্সিমাম স্পিড যেটা হয় সেইটাকে আমরা বলি ভি ম্যাক্স, ভেলোসিটি ম্যাক্সিমাম। আর একটা জিনিস আমাকে কেউ একটা ডিফাইন করে দে, কেউ একটা সংজ্ঞা বল, গ্রাফ দেখে। অবশ্যই যার বুদ্ধি আছে সেই পারবে, বাকিরা পারবে না। আমি একটা পয়েন্ট আঁকছি, তোরা এটা মানে তোরা সংজ্ঞাটা বলবি, ডিফাইন করবি এই গ্রাফটা দেখে। কেএম মানে কি বল, অঙ্কন। The substrate concentration at half velocity, reaction velocity. ব্রিলিয়ান্ট। তার মানে কেএম কি? কেএম হচ্ছে সেই সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যখন রিয়াকশন ভেলোসিটির স্পিড ম্যাক্সিমামের অর্ধেক। তার মানে হোয়াট ইজ আ কেএম? কেএম মানে ইটস আ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন when reaction velocity is half of its maximum. মানে Vmax by 2 অবস্থায় যখন রিয়াকশনটা রয়েছে সেই সময় রিয়াকশনের যে সাবস্ট্রেটের যে কনসেন্ট্রেশন সেটাই হলো Km। বোঝা গেল কি গেল না? তার মানে Km মানে কি? Km হলো সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এটা যেন কখনো না ভুলে যাস। Km মানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, কখন? যখন রিয়াকশনের স্পিড ম্যাক্সিমামের অর্ধেক। এই Km কে আমরা বলি মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট। মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট বলি এই Km কে। বোঝা গেল কি গেল না? বোঝা গেল কি গেল না? বেশ বেশ, ভালো ভালো। এইবার এই যে এনজাইম আর সাবস্ট্রেটের মধ্যে এই যে রিয়াকশন হচ্ছে, এটা বন্ডিং তৈরি হচ্ছে, এটা কিভাবে হলো? এইটা নিয়ে বেশ কিছু থিওরি আছে। একজন সায়েন্টিস্ট ছিল, তার নাম হচ্ছে এমিল ফিশার। এমিল ফিশার বলে যে সায়েন্টিস্টটা ছিল, সে বলছে আমাদের বডিতে এই যে এনজাইম গুলো হয়, প্রত্যেকটা এনজাইমের জন্য একটা নির্দিষ্ট সাবস্ট্রেট রয়েছে। কারণ এই যে অ্যাক্টিভ সাইটটায়, এই অ্যাক্টিভ সাইটটাতে একটা শেপ আছে, এই শেপটাতে একটা পার্টিকুলার সাবস্ট্রেট ঢুকতে পারে, যে কেউ ঢুকতে পারে না। অর্থাৎ যে সাবস্ট্রেটটাকে এরকম দেখতে সেই কেবল এখানে ঢুকতে পারে, যে সাবস্ট্রেটটাকে এরকম দেখতে সে কিন্তু এখানে ঢুকতে পারবে না। এখানে কিন্তু এ ঢুকতে পারবে না, এখানে কেবলমাত্র এ ঢুকতে পারবে। এমিল ফিশার এটা বললো, এবং এমিল ফিশার বললো যে আমাদের বডিতে প্রত্যেকটা এনজাইমের জন্য একটা করে নির্দিষ্ট সাবস্ট্রেট রয়েছে। কিন্তু বলাই বাহুল্য এরকম নয়, কারণ আমাদের বডিতে এনজাইম কয়েকটাই রয়েছে, সাবস্ট্রেট হাজার হাজার। তার মানে অ্যাকচুয়ালি একের বেশি সাবস্ট্রেট একই এনজাইমে ঢোকে, একই এনজাইম বহু রিয়াকশন করে। তাই এই কথাটা ভুল যে প্রত্যেকটা এনজাইমের জন্য একটা করে ফিক্স সাবস্ট্রেট থাকবে। তার মানে দিস থিওরি ইজ বেসিক্যালি রিজেক্টেড। কিন্তু এই থিওরিটার নাম কি? ওই অনেকটা চাবি তালার মতো, যে প্রত্যেকটা তালার একটা করে চাবি থাকে, সেই রকমই থিওরিটা দিয়েছিল। তাই এই থিওরিটার নাম হলো লক অ্যান্ড কি হাইপোথিসিস। এমিল ফিশারের থিওরি পুরোপুরি রিজেক্টেড এবং ভুল। এরপরে কোশল্যান্ড বলে একজন সায়েন্টিস্ট আছে। কোশল্যান্ড বলল যে এমিল ফিশার ভুল, অ্যাকচুয়ালি এনজাইমের কোনো অ্যাক্টিভ সাইট ওরকম ভাবে থাকে না। এনজাইম এরকম একটা গোল স্ট্রাকচার, এর কোনো অ্যাক্টিভ সাইট নর্মালি থাকে না। যখন এর সামনে কোনো সাবস্ট্রেট আসে, তখন এই সাবস্ট্রেটকে দেখার পর এনজাইমের মধ্যে
একটা অ্যাক্টিভ সাইটের ইন্ডাকশন হয়, মানে একটা অ্যাক্টিভ সাইট ইনডিউস হয় সাবস্ট্রেটকে দেখার পর। মানে কোশল্যান্ড কি বললো? there is no fixed active site. Active site only induces or only induced after substrate came. মানে সাবস্ট্রেট আসার পরে অ্যাক্টিভ সাইট তৈরি হয়। এই যে থিওরিটা, এই থিওরিটাকে আমরা বলি ইনডিউসড ফিট হাইপোথিসিস। এটা মোটামুটি বেটার থিওরি, মোটামুটি চলছে এই থিওরিটা আপাতত। এখন সবই ঠিক আছে, সবই ঠিক আছে, সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এইটা একটা এনজাইম। আমি এমিল ফিশারকে দিয়েই আঁকছি কারণ ওটা বোঝাতে সুবিধা হবে। ধর এইটা একটা এনজাইম, এটা তার অ্যাক্টিভ সাইট অলরেডি, ধর এটা তার অ্যাক্টিভ সাইট। তো এইটা হচ্ছে এটা সাবস্ট্রেট। মানে এমিল ফিশার বলি আর কোশল্যান্ড বলি, এই সাবস্ট্রেট এসছে মানে এরকম একটা অ্যাক্টিভ সাইট তৈরি হতেই হবে, নাহলে ঢুকবে কি করে? তো ধর এটা হচ্ছে সাবস্ট্রেট, এইটা আমাদের অ্যাক্টিভ সাইট এনজাইম। এখন এই সাবস্ট্রেটটা এখানে ঢুকবে, ঢুকে সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট তৈরি হবে, খুব ভালো কথা। কিন্তু ধরে নে এইখানে একটা এরকম দেখতে একটা জিনিস এলো, এটা সাবস্ট্রেট নয়, কিন্তু এনজাইম তো অন্ধ, এনজাইমের তো চোখ নেই। এনজাইমের কাছে এরকম একটা জায়গা আছে শুধু, যে জায়গাতে সাবস্ট্রেটটা ফিট হবে। কিন্তু যদি একই রকম এই ফিট হওয়ার মতো আরো একটা জিনিস আসে, তখন ও বলবে সাবস্ট্রেট কেন, আমি ফিট হব। তখন সাবস্ট্রেট বলবে না, আমি তো সাবস্ট্রেট, আমি ফিট হব। মানে মোট কথা এই দুজনের মধ্যে একটা লড়াই হবে, কিন্তু তার ফলস্বরূপ যেটা হবে, রিয়াকশনটা যতটা স্পিডে হচ্ছিল ততটা স্পিডে আর হবে না, কারণ সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট তৈরি হওয়াটা অনেকটা স্লো হয়ে যাবে, অনেকটা কম তৈরি হবে, কারণ একজন কম্পিটিটর চলে এসেছে। তাই যেখানে সাবস্ট্রেটের মতো দেখতে একজন কম্পিটিটর আসে এবং রিয়াকশনটা অনেকটা স্লো হয়ে যায়, এই জিনিসটাকে আমরা বলি কম্পিটিটিভ ইনহিবিশন অফ এনজাইম। ইনহিবিশন মানে বন্ধ হয়ে যাওয়া, এই জিনিসটাকে আমরা বলি কম্পিটিটিভ ইনহিবিশন অফ এনজাইম, এবং এইটা হলো আমাদের ইনহিবিটার। অবভিয়াসলি এটা হচ্ছে আমাদের কম্পিটিটিভ ইনহিবিটার, মানে যে ইনহিবিটার সাবস্ট্রেটকে কম্পিট করছে এবং দুজনেই অ্যাক্টিভ সাইটে ঢুকতে চাইছে। তার মানে কম্পিটিটিভ ইনহিবিশনের মুদ্রা কথা কি? কম্পিটিটিভ ইনহিবিশনের মুদ্রা কথা হলো সাবস্ট্রেট আর ইনহিবিটার এদের দুজনকে একই রকম দেখতে, কিন্তু আর একটা হতে পারে। সেটা কি? সেটা হচ্ছে ধর এই হলো সাবস্ট্রেট, এই সরি এটা হলো এনজাইম, এবং এইখানে ধর এরকম একটা সাবস্ট্রেট এলো, ধর এটা আমাদের সাবস্ট্রেট, এটা এলো এখানে, তো এটা এখানে ঢুকতে পারবে, এটাই এর অ্যাক্টিভ সাইট তৈরি হয়ে গেছে। এবার একটা ইনহিবিটার, ইনহিবিটারকে দেখতে ঠিক এরকম, মানে সাবস্ট্রেটের সঙ্গে কোনো মিল নেই, সাবস্ট্রেটের অ্যাক্টিভ সাইটেও যায় না, ও পিছন দিয়ে আসছে, এসে একটা অন্য সাইটে এনজাইমের সঙ্গে বাইন্ড করছে, করে এনজাইমটাকে ধ্বংস করে দিচ্ছে। তার মানে এই যে ইনহিবিটরটা এইখানে আছে, এ কিন্তু সাবস্ট্রেটকে কোনো রকম কম্পিটিশন দিচ্ছে না, ও আসছে অন্য কোনো জায়গায় এনজাইমের সঙ্গে বাইন্ড করছে এবং এনজাইমকে ধ্বংস করে দিচ্ছে। তার মানে প্রথম ক্ষেত্রে যদি ভাবিস কম্পিটিটিভ ইনহিবিশন যেখানে হচ্ছিল,
সেখানে সাবস্ট্রেট আর ইনহিবিটরের মধ্যে কম্পিটিশন হচ্ছিল, রিয়াকশন স্লো হচ্ছিল, কিন্তু স্লো হলেও কোনো না কোনো দিন রিয়াকশনটা কিন্তু কমপ্লিট হবে, কারণ আলটিমেটলি সব সাবস্ট্রেটটা দেরি হলেও আলটিমেটলি ঢুকে যাবে। কিন্তু এই এখন যেটা বললাম, এই টাইপের ইনহিবিশনে রিয়াকশনের স্পিড কিন্তু শুরুর দিকে একই রকম থাকছিল, রিয়াকশনের স্পিড কিন্তু চেঞ্জ হচ্ছিল না, কারণ সাবস্ট্রেট তার মতো ঢুকছিল অ্যাক্টিভ সাইটে। কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ করে রিয়াকশনটা পুরোপুরি বন্ধ হয়ে গেল, কারণ এনজাইমই তো আর নেই, সাবস্ট্রেট এনজাইম বন্ডই আর তৈরি হচ্ছে না। বন্ধ হয়ে গেল বলা ভুল, সাবস্ট্রেট থেকে তো প্রোডাক্ট আমি বলেছিলাম এনজাইম ছাড়াও তৈরি হবে, কিন্তু রিয়াকশনের স্পিড আর কোনোদিন ওই জায়গাটাতে পৌঁছতে পারবে না, মানে যেটা এনজাইমের উপস্থিতিতে যে স্পিডটায় পৌঁছানোর কথা। কম্পিটিটিভ ইনহিবিশনে কি হচ্ছিল, দেখ ইনহিবিটর এক সময় শেষ হয়ে যাবে, একটা সময় ইনহিবিটর ঢুকতে থাকবে, সাবস্ট্রেট ঢুকতে থাকবে, ইনহিবিটর ঢুকতে থাকবে, সাবস্ট্রেট ঢুকতে থাকবে, এরকম করতে করতে দেরি হবে, রিয়াকশন স্লো হবে, অনেক স্লো হবে, কিন্তু একটা সময় ইনহিবিটর ফুরিয়ে যাবে, যখন ফুরিয়ে যাবে তখন আবার রিয়াকশন স্পিডটা যতটা হওয়ার দরকার ছিল ততটাই পৌঁছে যাবে। কিন্তু নন কম্পিটিটিভে এনজাইমটাই ধ্বংস হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে, তার মানে আর যাই হোক না কেন এনজাইমের উপস্থিতিতে রিয়াকশনের যে স্পিডটা হতো সেটা কিন্তু আর কোনো জন্মে পৌঁছাবে না। এই টাইপের ইনহিবিশনকে বলে নন কম্পিটিটিভ ইনহিবিশন। নন কম্পিটিটিভ ইনহিবিশনের ব্যাপারটা কি, সাবস্ট্রেট আর এনজাইমকে কিন্তু একরকম দেখতে নয়, এবং দুজনে কম্পিটিশনও করছে না, ইনহিবিটর অ্যাক্টিভ সাইটে ঢোকার জন্য কোনো লড়াই করছে না, ও সম্পূর্ণ একটা অন্য জায়গায় গিয়ে এনজাইমের সাথে বাইন্ড হচ্ছে। এইটা যদি বুঝে থাকিস তাহলে আমি একটা গ্রাফ আঁকবো। এই হচ্ছে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন, এই হলো ভেলোসিটি, এদিকে ভেলোসিটি থাকে, এদিকে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন থাকে। এনজাইমের উপস্থিতিতে কোনো রকম ইনহিবিটর নেই, একটা এনজাইমের উপস্থিতিতে ধরে নিলাম গ্রাফটা হচ্ছে এইরকম। এইবার আমি বললাম যে আমি এই রিয়াকশনে একটা কম্পিটিটিভ ইনহিবিটর অ্যাড করলাম। একটা কম্পিটিটিভ ইনহিবিটর অ্যাড করা মানে, আমি একটু আগে এতবার ধরে গলা চিৎকার করে বললাম, কম্পিটিটিভ ইনহিবিটর মানে যতক্ষণ ইনহিবিটর রয়েছে লড়াই হচ্ছে, রিয়াকশন স্লো হচ্ছে, কিন্তু এক সময় কম্পিটিটিভ ইনহিবিটরটা ফুরিয়ে যাবে এবং রিয়াকশন স্পিড যতটা হওয়ার কথা ছিল ততটা আলটিমেটলি পৌঁছাবে। তার মানে এখন গ্রাফটা হয়ে যাবে, ইট উইল বি স্লো, স্লো, ভেরি স্লো, কিন্তু কোনো একটা সময় গিয়ে এটা কিন্তু ভিম্যাক্সে পৌঁছাবেই। স্লো হবে কিন্তু কোনো একটা টাইমে গিয়ে এটা ভিম্যাক্সে পৌঁছাবে। তাহলে এই যে আমি লাল রঙের গ্রাফটা আঁকলাম, এইটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিশনের গ্রাফ, তলায় এখানে লিখবো না, এইটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিশনের গ্রাফ। এবার খুব যদি একটু মাইনিউটলি খেয়াল করিস তাহলে তুই বলতে পারবি যে কম্পিটিটিভ ইনহিবিশনে ভি ম্যাক্স এইটা কিন্তু চেঞ্জ হয় না, দেরি হলেও রিয়াকশনটা কিন্তু ভি ম্যাক্সে আলটিমেটলি পৌঁছেই যায়। কিন্তু হোয়াট অ্যাবাউট কে এম, আগে কে এম কোথায় ছিল, আগে কে এম মোটামুটি এই জায়গাটাতে ছিল, নতুন কে এম কোথায় হয়েছে, নতুন কে এম কিন্তু এখন এই জায়গাটাতে চলে এসছে। তার মানে কম্পিটিটিভ ইনহিবিশনে ভিম্যাক্স এর কোনো চেঞ্জ হয় না, কিন্তু কে এম কিন্তু অনেকটাই বেড়ে যায়। এইবার আমি যদি নন কম্পিটিটিভের একটা গ্রাফ আঁকি তাহলে সেই গ্রাফটা কেমন হবে, এইদিকে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন, এইদিকে ভেলোসিটি, রিয়াকশন গ্রাফ নরমালি এরকম ছিল। এইবার আমি নন কম্পিটিটিভ ইনহিবিটর অ্যাড করলাম, রিয়াকশন দিব্যি সুন্দর হচ্ছিল, হঠাৎ করে আর রিয়াকশনটা হলো না। অ্যাকচুয়ালি এটা অতটাও ফিক্স না, মানে এরকম টাইপের একটা গ্রাফ।
আর রিয়াকশন স্পিড হলো না। তার মানে এইখানে কিন্তু কোনোদিন আর ভিম্যাক্সে পৌঁছাতে পারবে না, কোনোদিন আর কিন্তু ভিম্যাক্সে পৌঁছাতে পারবে না। ইনহিবিটর এলে একটু স্লো হবে, কিন্তু ওরকম নয়, কম্পিটিটিভের মতো অতটা স্লো হবে না। নন কম্পিটিটিভ মোটামুটি চলতেই থাকবে, যেহেতু অ্যাক্টিভ সাইটে কোনো লড়াই নেই, কিন্তু একটু স্লো হবেই। যাই হোক, নন কম্পিটিটিভ কিন্তু ভিম্যাক্স আর কোনোদিন পৌঁছাতে পারলো না, কারণ এনজাইম আর নেই। এনজাইম না হলে ওইটা তুলবে কে, স্পিডটা বাড়াবে কে? তার মানে নন কম্পিটিটিভের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিম্যাক্সটা কিন্তু কমে যাচ্ছে সব সময়ের জন্য, ওটা আর এক জায়গায় যাবে। তো হোয়াট অ্যাবাউট কে এম? আগে কে এম কোথায় ছিল? মোটামুটি আগের কে এমটা এই জায়গাতে ছিল। নতুন কে এমটা কোন জায়গাতে রয়েছে? নতুন কে এমও মোটামুটি একই জায়গাতে রয়েছে। তার মানে কে এম কিন্তু আনচেঞ্জ থাকে ইন কেস অফ নন কম্পিটিটিভ ইনহিবিশন। শুধু এইটা মাথায় রাখিস যে যখন কম্পিটিশন হচ্ছে তখন আলটিমেটলি তুই তোর লক্ষ্যে পৌঁছাতে পারিস, কম্পিটিশন যতই হোক না কেন তুই তোর লক্ষ্যে তুই পৌঁছাতে পারিস। কিন্তু তোকে যদি লক্ষ্যে পৌঁছাতে হয় তাহলে তোকে তোর পরিশ্রম বাড়াতে হবে। পরিশ্রম মানে কেম, লক্ষ্য হচ্ছে ভিম্যাক্স। আমি আবারও বলছি, কম্পিটিশন যতই বাড়ুক না কেন লক্ষ্যে তুই পৌঁছাতেই পারিস। সময় লাগবে, কষ্ট হবে, পৌঁছাবি, কিন্তু তার জন্য তোকে তোর পরিশ্রমটা অনেকটা বাড়াতে হবে। এটা কম্পিটিশনে। কিন্তু আমি যদি পরীক্ষার আগেই কোনো একটা ছেলেকে প্রশ্নটাই উত্তর সমেত দিয়ে দিই, তাহলে তুই কোনোদিনই ফার্স্ট হতে পারবি না। কিন্তু তুই তো নিশ্চয়ই জানবি না যে সে প্রশ্নটা পেয়ে গেছে, তাই তুই তো জানিস কোনো কম্পিটিশন নেই, তুই তো তোর মতো পড়ছিস, তুই তো তোর কিছু বাড়াবি বা কমাবি না, কারণ তুই তোর মতো পড়ছিলিস। তুই তো জানতিসই না কেউ একটা কোশ্চেনটা পেয়ে গেছে, কারণ এখানে কোনো কম্পিটিশনই হয়নি, পিছন দিয়ে তোকে মেরে দিয়েছে। সেই জন্য তুই বুঝতেই পারিসনি, হঠাৎ করে তুই দেখলি তুই আর ফার্স্ট হতে পারবি না। তার মানে সবসময় এটা দিয়ে মনে রাখবি, কেম হলো পরিশ্রম আর ভিম্যাক্স হলো তোর লক্ষ্য। কম্পিটিশন যতই বাড়ুক তুই তোর লক্ষ্যে পৌঁছাতে পারবি, কিন্তু তার জন্য তোকে কেম বাড়াতে হবে। আর যদি কম্পিটিশন না হয় তুই লক্ষ্যে পৌঁছাতে পারবি না, তাই তোর কেম পরিবর্তন করানোর প্রয়োজন নেই। তাই কম্পিটিটিভ আর নন কম্পিটিটিভের যদি তোকে আমি পার্থক্য লিখতে বলি, তাহলে একটা তো হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিশনে ইনহিবিটরকে আর সাবস্ট্রেটকে একই একই রকম রকম। দেখতে, এখানে কিন্তু একরকম দেখতে নয়। 2 নম্বর হচ্ছে এখানে দুজনেই অ্যাক্টিভ সাইটে ঢোকার জন্য কম্পিটিশন করে। এটা নিজেদের মতো লিখিস তাহলে আরো ভালো হবে। কিন্তু নন কম্পিটিটিভে কিন্তু ইনহিবিটর অ্যাক্টস অন ডিফারেন্ট সাইট। সব থেকে বড় কথা কি, কম্পিটিটিভে ভিম্যাক্স সেম থাকে, কে এম বেড়ে যায়, আর এইখানে ভিম্যাক্স কমে যায়, কে এম সেম থাকে। কম্পিটিটিভ ইনহিবিটরের এক্সাম্পল দিই, ধর এটা একটা এনজাইম, সেই এনজাইমটার নাম ধর এসডিএইচ। এসডিএইচ মানে হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, ওই লাস্টে এএসি আছে। সাকসিনেট ডিহাইড্রোজিনেজ হলো এনজাইমটার নাম। এই এনজাইমের নরমাল সাবস্ট্রেট হচ্ছে সাকসিনেট। নামেই বুঝতে পারছি যেহেতু সাকসিনেট ডিহাইড্রোজেনেস, তাই এর নরমাল সাবস্ট্রেট নাম হলো সাকসিনেট। কিন্তু ধর আরো একজন এলো যাকেও একই রকম দেখতে, এটার নাম ম্যালোনেট। তার মানে বুঝতেই পারছিস ম্যালোনেটও কিন্তু এখানে ঢোকার চেষ্টা করবে, সাকসিনেটও এখানে ঢোকার চেষ্টা করছে, দুজনের মধ্যে কম্পিটিশন হচ্ছে। তার মানে ম্যালোনেট হলো সাকসিনেটের কম্পিটিটিভ ইনহিবিটর। বোঝা গেল কি গেল না? বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। স্যার উপরেরটা দেখাবেন? হ্যাঁ দাদা। দেখা যাক কতটা কি বুঝলি, কয়েকটা এমসিকিউ সলভ করা যাক এনজাইমের উপরে। দাদা সাকসিনেটের নিচেরটা কি ওটা? বল।
চ্যাটে লেখ, চ্যাটে উত্তর দে, মুখে দিস না, চ্যাটে উত্তর দে। ওয়াই অ্যাক্সিসে সবসময় আমি লিখেছি ভেলোসিটি। আমি এটাকে অনলি মি করে দেবো। এবার আমাকে উত্তর দিবি সবাই, তাহলে দেখবো কে কতটা পারছে না পারছে। এটা অলরেডি বলে দিয়েছি, তোর বডিতে নন প্রোটিন এনজাইম কি। দেখ, প্রশ্নর দুটো ফরম্যাট হতে পারে, প্রশ্নের দুটো ফরম্যাট হতে পারে। কি কি ফরম্যাট হতে পারে? একটা হতে পারে নন প্রোটিন এনজাইম কি, এইটার উত্তর কিন্তু রাইবোজাইম। আর একটা প্রশ্ন কি হতে পারে, এনজাইমের নন প্রোটিন পার্ট কোনটা। দুটো প্রশ্ন কিন্তু আলাদা, কোনোদিন গোলায় না যেন। নন প্রোটিন এনজাইম হলো রাইবোজাইম, আর এনজাইমের নন প্রোটিন পার্ট কোনটা? কোফ্যাক্টর। কোফ্যাক্টর। বুঝেছিস তো? নন প্রোটিন এনজাইম হলো রাইবোজাইম, আর এনজাইমের নন প্রোটিন পার্ট হলো কোফ্যাক্টর। এইটা এবার ভালো করে ভেবে উত্তর দে, কেউ যেন ভুল না দিস। ভালো করে ভেবে টেবে উত্তর দিবি, একজনও যেন ভুল না দেয়। তাড়াহুড়ো করার দরকার নেই। ভুল দিলে কিন্তু তার মানে তোরা কিচ্ছু বুঝিস না, কিচ্ছু পড়িস না, আর কিছু শুনি ক্লাসটাতে, তার মানে। কেউ এখনো অব্দি উত্তর দিল না? দে দে, টাইম নিয়েই দে। স্যার দিয়েছি উত্তর। অঙ্কন উত্তর দিয়েছে, দিশারি উত্তর দিয়েছে, বধির উত্তর দিয়েছে। রোহিত আর পড়াশোনা করে লাভ নেই তাহলে আর। রোহিত পড়াশোনাই ছেড়ে দে, ছেড়ে দে। আর কেউ উত্তর দেবে না? বাকিরা আর কেউ বুঝতেই পারলো না যেটা কি? সায়ক ঠিক উত্তর দিয়েছে। ঋতব্রত, ঋতব্রত, বাবা ঋতব্রত ঠিক উত্তর দিচ্ছে, বিরাট ব্যাপার তো। গুড। আর দাদা আমি দিয়েছি। তুই কে? মোটো জি10টাকে? দাদা আমি কথা। মোটো জি10 কি কথা? হুম। পড়াশোনা ছেড়ে দে, করিস না আর পড়াশোনা। তারপরে আর কেউ উত্তর দিচ্ছে, অরিত্র ঠিক দিয়েছে। একটু ওয়েট করুন, আমি দিচ্ছি। সেমন্তী এখনো মাথা থেকে বেরোলো না উত্তর কি হবে? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, দিচ্ছি। আর বুঝে উল্টে গেলি তুই একেবারে। এ তো দেখে দেখে, মানে এটা 1 সেকেন্ড, মানে তোদের এতটাই কম ডেভেলপ হয়েছে এখনো ম্যাচুরিটি, আনফরচুনেট। মানে এগুলো দেখে উত্তর হয়ে যাবে, দেখে। এরকমই সেই কনসেন্ট্রেশনটা তৈরি করতে হবে। ছবিটা দেখবো, আমি বলে দিচ্ছি আর হয়ে গেছে, আমি এবার বলে দিই উত্তর। এটা জাস্ট, বাহ সেমন্তী ছেড়ে দে, এটা জাস্ট দেখবো। দেখেই প্রথম কি নজরে আসছে, সাবস্ট্রেট ওপরে প্রোডাক্ট নিচে, তার মানে সবার আগে এটা এক্সোথার্মিক। তার মানে প্রথমেই এন্ডোথার্মিক যেগুলো অপশন আছে সেটা বেরিয়ে গেল। যারা সি উত্তর দিয়েছে তাদের জন্য আমার আর কিছু বলার নেই। এবার পড়ে রইলো এতে এনজাইম আছে না বিতে এনজাইম আছে। ভাই বি এর বি অ্যাক্টিভেশন এনার্জি বেশি না এ মানে বেশি? এ কম, বি এর মানে বি এ যতটা ছিল এ কমিয়ে দিয়েছে, তার মানে অবভিয়াসলি আমি তো ছবিটাই এরকমই এঁকেছিলাম। এনজাইমের কাজ কি? অ্যাক্টিভেশন এনার্জি কমিয়ে দেওয়া। মানে আগে এখানে ছিল, এখন এখানে চলে এসেছে রিঅ্যাকশনটা। তার মানে এ ইন দা প্রেজেন্স অফ এনজাইম, বি ইন দা অ্যাবসেন্স অফ এনজাইম। তার মানে উত্তর হবে বি। যারা যারা দিয়েছে ম্যাক্সিমামই ঠিক উত্তর দিয়েছে, তারাও তাদের উত্তরটা হচ্ছে এটা। বিতে এনজাইম নেই, সেই জন্যই অতটা উপরে রয়েছে। অ্যাক্টিভেশন এনার্জি কমিয়ে দেওয়াটা এনজাইমের কাজ, এতে এনজাইমটা রয়েছে বলে অ্যাক্টিভেশন এনার্জিটা কমিয়ে দিয়েছে। যাক, আর কিছু বলার নেই। এটা বল। এখন অব্দি মোটামুটি ঠিকঠাক উত্তর দিয়েছে বধিরিক্ত, অঙ্কন। বধিরিক্ত অঙ্কন এরা তো সব পড়াশোনা করে, সায়ক ফায়ক সব পড়াশোনা করে। অর্ঘদীপ, অরিত্র, আর লাভ নেই পড়াশোনা করে। দেবারতী, রামকৃষ্ণ সবাই ঠিক দিয়েছে। অহনাকে আমার আর কিছু বলার নেই, এই জন্যই ওর ভয় পায়।
অনির্বাণ ঠিক, সায়ন ঠিক। যারা ভুল দিচ্ছে তারা, যারা তাও অন্য কিছু দিচ্ছে তার একরকম, কিন্তু যারা এ আর বি এর বাইরে উত্তর দিয়েছে তাদের জন্য আমার আর কিছু বলার নেই। আমি অলরেডি বলে দিলাম কো ফ্যাক্টর মানে নন প্রোটিন পার্ট, সেই জিনিসটাই যার জন্য এনজাইম অনুঘটকের মতো কাজ করে। প্রশ্নটা কি করেছিল, তুই যদি কো ফ্যাক্টরটা সরিয়ে দিস তাহলে অনুঘটকের মতো দিয়েছি। কাজটা কি হবে? অবভিয়াসলি ইট উইল বি লস্ট, পুরোপুরি চলে যাবে, কারণ কো ফ্যাক্টরের জন্যই এনজাইম ক্যাটালিস্ট। তাই কো ফ্যাক্টরকে আমরা যদি সরিয়ে দিই তাহলে এনজাইম আর কাজ করবে না, মানে এনজাইম বাকি কাজ করবে, ক্যাটালিস্টের মতো আর কাজ করতে পারবে না, কারণ কো ফ্যাক্টরের জন্যই এনজাইম ক্যাটালিস্টের মতো কাজ করে। পরের প্রশ্ন, এটা ভালো প্রশ্ন, দেখি কে উত্তর দেয়। প্রথম ঠিক উত্তরটা কে দেবে? এখন অব্দি কেউ ঠিক উত্তর দেয়নি। দিশারি ঠিক দিল। অঙ্কন, দিশারি অঙ্কন পড়াশোনা করে, দিশারি অঙ্কন এরা পড়াশোনা করে। এবার রোহিত ঠিক দিয়েছে, অর্ঘদীপ ঠিক দিয়েছে, রামকৃষ্ণ ঠিক দিয়েছে, সতী ঠিক দিয়েছে। প্রথমটায় বলেছে জয়েনিং অফ বন্ড, আর তারপরেরটায় বলেছে হাইড্রোলিসিস অফ বন্ড। জয়েনিং মানে আমি বারবার বলেছি লাইগেজ, আর হাইড্রোলিসিস মানে বলার অপেক্ষা রাখে না, হাইড্রোলিস। তার মানে উত্তর কি হবে? লাইগেজ এন্ড হাইড্রোলিস। এটা পারা উচিত। সাকসিনেট ডিহাইড্রোজেনেজের কম্পিটিটিভ ইনহিবিটর কে? জাস্ট পড়ালাম, জাস্ট, তাও রোহিত ভুল উত্তর দিচ্ছে। বাহ বাহ বাহ, জাস্ট কিছুক্ষণ আগে পড়ালাম। সাকসিনিক ডিহাইড্রোজেনেসের সাবস্ট্রেট কে? সাকসিনেট। ম্যালোনেট। ইনহিবিটর কে? দাদা আমি দিয়েছি, ম্যালোনিন। ম্যালোনিন দিয়েছি। 1। স্যার আমিও ম্যালোনেটই দিয়েছি। এটার উত্তর দে। অনির্বাণ এটার উত্তর 1 দিচ্ছে। না না না, এটা আগেরটা। দিশারি এটার উত্তর সবার আগে দিয়েছে। দিশারি কিন্তু পড়াশোনা করে, আমি জানি যে কারা কারা এখানে পড়াশোনা করে আর কারা করে না। ভাবিস না আমি বুঝি না অনলাইন ক্লাস হচ্ছে বলে। অঙ্কনও ঠিক উত্তর দিয়েছে, রে এক্সপেক্টেড। অর্ঘদীপও ঠিক উত্তর দিয়েছে। হৃদব্রত উত্তর দে, একটা তুক্কা লাগিয়ে দিলে হবে নাকি? এখন অব্দি সবাই ঠিক দিয়েছে, এটা খুব সহজ সহজ প্রশ্ন। অবভিয়াসলি ম্যাক্সিমাম পয়েন্টটা হচ্ছে ভিম্যাক্স, সি হচ্ছে ভিম্যাক্স বাই 2, আর বি হচ্ছে কেএম। তাই এটা হবে উত্তর সি। স্যার আমি উত্তর দিয়েছি। বল, এটা ভালো প্রশ্ন, দেখি কে উত্তর দিতে পারে। সবার আগে ট্রানজিশন স্টেট মানেটা কি সেটা বুঝিস কিনা সেটা আগে বুঝতে হবে। ট্রানজিশন স্টেটটা কিরকম হয়, এনজাইম সাবস্ট্রেট যে কমপ্লেক্সটা তৈরি হয় সেটা কিরকম হয়? দিশারি ভুল, অঙ্কন ঠিক উত্তর দিয়েছে, সায়ক ঠিক উত্তর দিয়েছে, রামকৃষ্ণ ভুল। একটু আগেই বললাম তবুও সবাই ভুল দিচ্ছে। আমি বারবার বললাম এইটা সাবস্ট্রেট, এইখান থেকে এনজাইমের উপস্থিতিতে একটা ইন্টারমিডিয়েট এনজাইম সাবস্ট্রেট তৈরি হচ্ছে, যেখান থেকে আলটিমেটলি প্রোডাক্ট তৈরি হচ্ছে। আরে ভাই, এইটা যদি স্টেবল হতো তাহলে কি প্রোডাক্ট তৈরি হতো? স্টেবল মানে কি? ফিজিক্সের স্টেবিলিটি মানে পড়েছি যে সেখানেই থাকতে পছন্দ করে। আনস্টেবল হলেই তো সেখান থেকে আরেকটা কিছু তৈরি হবে। এটা আনস্টেবল বলেই তো এটা থেকে প্রোডাক্ট তৈরি হলো, নাহলে তো এটাতেই থেকে যেত। এবং এটা ট্রানজিয়েন্ট, ক্ষণস্থায়ী, তার মানে ট্রানজিশন স্টেট অবভিয়াসলি ট্রানজিয়েন্ট এবং আনস্টেবল। এই, দ্যাটস অল ফর টুডে। আর কিছু বলার নেই, রেকর্ডিং ক্যান স্টপ।